বলেই বই থেকে তার প্রবলেমগুলো রোদের সামনে এগিয়ে দেয় অরিন। রৌদ্র এবার অরিনের মুখোমুখি হয়ে অন্য একটি চেয়ারে বসে অরিনকে বোঝাতে শুরু করে। অরিনও বেশ মনোযোগ দিয়ে সেগুলো বুঝতে থাকে। প্রায় অনেকক্ষণ পর অরিনকে বোঝানো শেষ হলে অরিন একটি ম্যাথ সলভ করতে দেয়। অরিনও সেটাতে ব্যস্ত হয়ে যায়। এদিকে রৌদ্র ব্যস্ত তার সানশাইনকে দেখতে। রৌদ্র খেয়াল করলো মেয়েটা আগের থেকেও অনেকটা ফর্সা হয়েছে, হালকা নাদুস নুদুসও হয়েছে বটে। কি সুন্দর ডাকর ডাকর হরিণী চোখ, বাম গালে কালো কুচি কুচি তিলটা যেন সৌন্দর্যের টিকা হিসেবে ফুটে উঠেছে। কুচকুচি তিলটা যেন সৌন্দর্যের টিকা হিসেবে ফুটে আছে ঝলঝল করে। একটু পরপরই মেয়েটা দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরছে। এসব দেখে রৌদ্রের হার্টবিট বুঝি এবার লাফিয়ে লাফিয়ে বের হওয়ার উপক্রম। মাঝে মাঝে রৌদ্র নিজের হৃদয়ের উপর বিরক্ত থাকবে তার শরীরের ভিতর, কিন্তু লাফাবে এই মেয়েটাকে দেখলে। উফ, আর এই মেয়েটাও তো বহুত বাজি। ও কি জানে না এভাবে কোনো পুরুষের সামনে ঠোঁট কামড়ে ধরা অপরাধ, ঘোর অপরাধ। না, নিজেকে এই মেয়ের সামনে সামলানো যেন দায় হয়ে পড়েছে। অজ্ঞতা রৌদ্র চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, অরণ্যের দিকে না তাকিয়ে বলে, এখন আর এগুলো পড়তে হবে না, ঘুমিয়ে পড়, কাল সকাল সকাল পড়তে বসিস। বলি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে হনহন করে বের হয়ে গেল রুম থেকে। এদিকে রৌদ্রের এভাবে চলে যাওয়ার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে অরিন। তার বোধগম্য হলো না হঠাৎ তাকে ম্যাথ করতে বলে চলে গেল কেন রোদ ভাই। পরক্ষণে সবটা মাথা থেকে ঝেড়ে ফেলে হাতের ম্যাথটা সলভ করতে লাগলো। প্রায় 20 মিনিট পর পড়া শেষ করে উঠে অরিন। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে লাইট অফ করে বিছানায় গা এলিয়ে দেয় সে। আজ কেন জানে একটু ফোন ঘাঁটতে ইচ্ছে করছে তার। যে ভাবা সেই কাজ। নেট অন করে ফেসবুকে ঢুকে পড়েছে। ফেসবুকে ঢুকে তার সর্বপ্রথম কাজ হচ্ছে রোদ্রের আইডি চেক করা। যদিও সে অরিনের ফ্রেন্ড লিস্টে নেই। অরিন অনেক আগে রিকোয়েস্ট পাঠিয়েছিল কিন্তু রোদ অ্যাকসেপ্ট করেনি। কিন্তু ফেসবুকে ঢুকে অরিনের চক্ষু ছানা পড়া। রৌদ্র আরও 7 দিন আগে তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। অরিন এখন মোবাইল ঘাটে না বিথায় তার এসবের ধারণাও ছিল না। প্রচণ্ড খুশি হয়েছে। পরক্ষণে রৌদ্রের একটি স্ট্যাটাস সামনে আসে তার। এই তো 30 মিনিট আগে পোস্টই করেছে সে। রৌদ্রের হাতের তালুতে কতগুলো শিউলি ফুল এমন একটি পিক আপলোড করেছে সে। কিন্তু উপরের লেখাগুলো পড়ে অন্তরটা যেন চুরমার হয়েছে অরিনের। রৌদ্রের স্ট্যাটাসটা ছিল এমন, অনুভূতিতে কাছে পাওয়া, ধরতে গেলে মানা, রোজ তাকে ঘুমের রাজ্যে কাছে টেনে আনা, চোখ মেললে হারিয়ে যায় এ কেমন পাওয়া, তখন আরো বেড়ে যায় নতুন কিছু চাওয়া। বলতে খুব ইচ্ছে হয় মিস হাসি মুখে, নিজের অজান্তেই তোমায় আমি খুব ভালোবাসি। তাহলে কি তার রোদ ভাইয়ের জীবনে অন্য কেউ আছে? রোদ ভাই তাহলে অন্য কাউকে ভালোবাসে? চারিদিকে নিস্তব্ধতা ছড়িয়ে ছিটিয়ে আছে। দূর আকাশের চাঁদটিও যেন একটু পরপর মেঘের সাথে লুকোচুরি খেলছে। এত এত নিস্তব্ধতার মাঝেও একটি মানুষের বুকের ভেতর উথাল পাথাল ঢেউ বয়ে যাচ্ছে। রৌদ্রের পরোক্ষভাবে ফেসবুকে কারোর জন্য এমন অনুরক্তি প্রকাশ্যে কিছুতেই তা অরিন মানতে পারছে না। ক্ষণে ক্ষণে তার মনে হচ্ছে এ বোঝে তার নিঃশ্বাসটা আটকে আসছে। খালি মনে হচ্ছে কেন করলো এমন রোদ ভাই? তিনি সত্যি অন্য কাউকে ভালোবাসেন? এমনটা হলে আমি কি করে বাঁচবো? রোদ ভাই যে আমার জীবনের প্রথম আবেগ, তাকে কি করে এত সহজে ভুলবো আমি? পরক্ষণে অরিন ভাবছে, রোদ ভাই তো কখনো আমায় বলেইনি যে সে আমায় ভালোবাসে। তাহলে আমি কেন শুধু শুধু তার কেয়ারগুলো দেখে সেগুলোকে ভালোবাসা ভাবতে গেলাম? না, এখানে তো রোদ ভাইয়ের কোনো দোষ নেই, দোষ তো আমারই। ভাবতে ভাবতে অরিন বিছানা ছেড়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। আয়নায় নিজেকে দেখে বলতে থাকে অরিন, বলে, না অরিন, এভাবে ভেঙে পড়ার কোনো মানে নেই। রোদ ভাই কখনোই তোকে কাজিনের চেয়ে বেশি কিছু ভাবেনি। প্রতিটি মানুষেরই নিজস্ব পছন্দ থাকতে পারে, জোর করে আর যাই হোক কখনো ভালোবাসা সম্ভব না। এখন থেকেই নিজেকে শক্ত কর অরিন, স্বাভাবিক হ। ওয়াশরুমে চলে যায় সে। বেশ কিছুক্ষণ শাওয়ার নিয়ে তারপর বের হয় অরিন। অনেকক্ষণ মাথায় পানি দেওয়ার দরুন মাথা ভার হয়ে আসছে তার, তাই তড়িঘড়ি করে বিছানায় শুয়ে পড়ে সে। অল্প সময়ের মধ্যে গভীর ঘুমে তলিয়ে যায় অরিন। সকালে মিষ্টি রোদ্দুর জানালার পর্দা ভেদ করে রুমে এসে উকি ঝুঁকি দিচ্ছে। পাখিরা বারান্দায় পাশে শিউলি ফুলের ডালগুলোতে বসে মনের সুখে গান গেয়ে যাচ্ছে। এদিকে এদের এমন কর্মকাণ্ডে ঘুম হালকা হয়ে আসে রোজর। কিছুক্ষণ বিছানা এপাশ ওপাশ করে উঠে বসেছে।
আজ দিনটি শুক্রবার। দেয়ালে ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পায় সকাল 9টা বাজে। এত সকাল হওয়া সত্ত্বেও যেন ঘুম ছুটছে না তার। অতঃপর আড়মোড়া ভেঙে চলে আসে বারান্দায়। বারান্দায় দাঁড়াতেই আগে চোখ যায় পাশের বারান্দাটিতে, যেখানে আপাতত খালি স্ট্যান্ড দোলনাটা দাঁড়িয়ে। বারান্দার বাইরে তাকিয়ে কিছুক্ষণ হ্যান্ড এক্সারসাইজ করে রুদ্র। এক্সারসাইজ শেষে রুমে এসে কিছুক্ষণ প্রসাব দেয় সে। তারপর চলে যায় ওয়াশরুমে। একদম ফ্রেশ হয়ে তারপর নিচে নামে সে। ড্রয়িং রুমে উপস্থিত হতে দেখতে পায় বাড়ির বড়রা সোফায় বসে টিভি দেখছেন। হয়তো নাস্তা শেষ করে বসে আছেন, কারণ এত বেলা অবধি কি আর কেউ না খেয়ে থাকবে। রুদ্র কিছুক্ষণ তাদের দিকে তাকায়, তারপর চলে যায় ড্রয়িং রুমে। ছেলেকে টেবিলে বসতে দেখে জুবাইদা বেগম এবং রাইসা বেগম তড়িঘড়ি করে ছুটে আসেন সার্ভ করতে। রৌদ্র প্লেটে খাবার নিয়ে মায়ের কাছে জিজ্ঞেস করে, তোমরা সকলে খেয়েছো? হ্যাঁ বাবা, আমরা খেয়েছি, শুধু তোরা 3জনেই বাকি আছিস। 3জন বলতে? ফিকুসকে প্রশ্ন করে রৌদ্র। তুই, অনিক আর অরিন। অনিক তো শুক্রবারে একটু দেরি করে উঠে, সারাটা সপ্তাহ বেচারা অফিসে চক করে ভালো মতো ঘুমোতে পারে কই বল। আর অরিনের যে কি হলো, ও তো কখনো এতটা দেরি করে না। মায়ের কথা শুনে রৌদ্রর হাত থেমে যায়, ভাবতে থাকে কি হলো মেয়েটার, এখনো খেতে আসলো না কেন? রৌদ্রের ভাবনার মাঝে রাফিয়া বেগম হাজির। এই মেয়ের নামে এক বস্তা অভিযোগ খুলেই বসেন, বলতে থাকেন, ওর কথা বলে আর কি হবে জবা? মেয়েটা দিন দিন যা বাদর হচ্ছে না, এই দেখ না আর কদিন পর অ্যাডমিশন টেস্ট, আর এই মেয়ে বেলা 10টা অবধি নাক ডেকে ঘুমায়। উফ, এই মেয়েকে নিয়ে না আমি জাস্ট পারি না। তুই রুদ্রকে দেখ, আমি গিয়ে ডেকে উঠাই নবাব নন্দিনীকে। বলে রাফিয়া বেগম রাগে গজ করতে করতে সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে। এমন সময় সিঁড়ি দিয়ে নেমে আসে সাব্বির সাহেব। স্ত্রীর মুখ দেখে বেশ বুঝতে পারছেন তিনি স্ত্রী যে এখন ক্ষুদ্র বাঘিনী হয়ে আছেন, তাই তিনি বেশি কিছু না খেতে শুধু চিকিৎস করলেন। কি হয়েছে রাফু, সকাল সকাল এত রেগে আছো যে? স্বামীর মুখে এমন কথা শোনা মাত্রই যেন আগুনে ঘি পড়ার মতোই কাজ হলো। রাফিয়া বেগম স্বামীকে মুখ ছামটি দিয়ে বলে উঠছেন, হ্যাঁ হ্যাঁ, আপনি তো হচ্ছেন নবাব সাহেব। বেলা 10টাও তো আপনার কাছে সকালই মনে হবে। আপনি যেমন নবাব, আপনার মেয়েও হয়েছে আপনার মতোই নবাব নন্দিনী। বেলা 10টা অবধি পড়ে পড়ে ঘুমোনোই যেন তার কাজ। বলি, মেয়েকে কি একটু শাসন করলে তোমার খুব ক্ষতি হবে? হ্যাঁ, আর কটা দিন পর যে পরীক্ষা, সে খবর কি আর তার আছে? যত জ্বালা সব আমার। বউয়ের মুখের এমন ছামটি মারা কথায় বেচারা সাব্বির সাহেবের হাসি মুখটা যেন চুপসে একটুখানি হয়ে এসেছে। এদিকে ড্রয়িং রুমে উপস্থিত তার ছোট্ট 2 ভাই মুখ টিপে টিপে হাসছে। কবির সাহেব তো টিভির দিকে তাকিয়ে মুখ টিপে হেসে যাচ্ছেন। এই বাড়ির সকলেই জানেন, বাড়ির বড় 2 বউ একেবারে রেগে গেলে তাদের ঘাটতে নেই, এতে হিতে বিপরীত হতে পারে। কিন্তু এই ভুলটাই যেন সাব্বির সাহেব করে বসলেন। সাব্বির সাহেব বউয়ের রাগান্বিত মুখটা দেখে কিছুক্ষণ আমতা করে বলে ওঠেন, বলছি কি রাফু, এত রাগ করতে নেই। রাগ করলে তোমার স্কিন তো অল্প বয়সেই কুঁচকে আসবে। রাগ করলে তোমার স্কিন তো অল্প বয়সেই কুঁচকে আসবে, প্রেশার বাড়তি হয়ে আসবে। তাই বলে কি একটু শান্ত হও। স্বামীর মুখে এমন আলাদি কথায় লাভের লাভ তো কিছু হলোই না, উল্টো রাফিয়া বেগম স্বামী দিয়ে কোহটমট করে কিছুক্ষণ তাকে উপরে চলে গেলেন। এদিকে স্ত্রীর প্রস্থানে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন তিনি। নিচে নেমে এসে বড় ভাইয়ের পাশে বসে পড়েন। এদিকে এখনও তার ভাইরা মুখ টিপে হেসে যাচ্ছে। সাব্বির সাহেব কিছুক্ষণ তাদের দিকে ফিরকুচকে থেকে বলে উঠছেন, এমন ভাব করছো যে তোমরা বুঝি কোনোদিনও বউয়ের মুখ ঝাপটি খাওনি। এমন কথা শোনা মাত্র অমনি সকলে হাসি গায়েব। সকলেই যেন কিছুটা থতমত খেলো, কেন না এমন কেউ তো বাদ নেই যে কিনা বইয়ের মুখ ঝামটি খায় না, হোক না সে কোনো বড় ব্যবসায়ী কিংবা কোনো বড় পুলিশ কর্মকর্তা অথবা কোনো প্রফেসর। রাফিয়া বেগম বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর যখন অয়ন গেট খুললো না, তখন তিনি কিছুটা চিন্তিত হলেন। তাড়াতাড়ি নিজের ঘরে গিয়ে অয়নের রুমে ডুপ্লিকেট চাবি দিয়ে এসে লক খুলে রুমে প্রবেশ করেন। রুমে এসে কিছুটা অবাক হলেন। অরিন নাক মুখ পর্যন্ত ঠেকে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, তাও আবার এত গরমে। এসিও তো অফ করে রাখা। তিনি আর দেরি না করে মেয়ের মুখের উপর থেকে কম্বল সরিয়ে কপালে হাত রাখলেন। কপালে হাত রাখতে হাত ছিটকিয়ে সরে নিলেন তিনি। অয়নের কপাল যে জ্বরে পুড়ে যাচ্ছে,
মেয়ের এমন হঠাৎ জ্বরে দিশেহারা হয়ে পড়লেন তিনি। বেশ কিছুক্ষণ মেয়ের মুখে হালকা চাপড় দিয়ে ডাকলেন রাফিয়া বেগম, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। তিনি বুঝলেন অতিরিক্ত জ্বরে মেয়েটা সেন্সলেস হয়ে আছে। ছোটবেলা থেকে যে মেয়েটা একটু জ্বরে কাবু হয়ে যায়। রাফিয়া বেগম আর কোনো উপান্তর না পেয়ে দৌড়ে নিচে নেমে আসেন। রুদ্র এখনো টেবিলে বসে নাস্তাই করছিল। রাফিয়া বেগম ছুটে এসে রুদ্রকে বললেন, বাবা, অরিনটার হঠাৎ কাঁপিয়ে জ্বর উঠেছে রে, একটু আয় না, দেখবি ওকে। তুই তো জানিস ওর আবার জ্বর সয় না। সে কি রে, হঠাৎ জ্বর আসলো কেন? রাফিয়া বেগমের কথা শোনা মাত্র বলে উঠেন জুবাইদা বেগম। জানি না তো জবা, হঠাৎ কি এমন হলো। অত্যন্ত চিন্তিত ভঙ্গিতে বলে উঠেন রাফিয়া বেগম। এদিকে অরিনের জ্বর শোনা মাত্রই খাবার রেখে বেসিনে হাত ধুয়ে এক দৌড়ে অরিনের রুমে ছুটে আসে রুদ্র। রোজের ছুটে যাওয়া দেখে বাড়ির কর্তারা অবাক হয়েছে। রাফিয়া বেগমকে দেখতেই তারা জিজ্ঞেস করেছেন, কি হয়েছে? তিনি বলেন, অরিনের হঠাৎ কাঁপিয়ে জ্বর উঠেছে। এবার যেন সকলে চিন্তিত হয়ে ছুটলেন অরিনের রুমে। রৌদ্র অরিনের কাছে এসে ওর কপালে হাত রাখতে সাথে সাথে হাত ছড়িয়ে নেয়। অরিনের শরীর যেন জ্বরে পুড়ে যাচ্ছে। রৌদ্র ভেবে পাচ্ছে না, কাল রাতেও তো মেয়েটাকে সুস্থ সবলই দেখে গেল, তাহলে সকাল হতে না হতে এতটা জ্বর কিভাবে আসলো? রৌদ্র তড়িঘড়ি করে ঔষধ আনতে ফার্মেসিতে চলে যায়। যাওয়ার আগে তার মেজমাকে বলে যায়, মেজমা, তুমি অরির গাটা স্পঞ্জ করে দাও, আমি ওষুধ নিয়ে আসছি, কেমন? আচ্ছা বাবা। বলে রাফিয়া বেগম চলে গেলেন ওয়াশরুমে। সাব্বির সাহেব সহ বাড়ির সকলে এতক্ষণ এখানে থাকলেও অরিনকে স্পঞ্জ করানো হবে বলে বাইরে চলে যান। এর মধ্যেই অনেক হন্তহন্তে রুমে ঢোকে। রুমে এসেই অরিনকে এক হাতে কিছুটা উঁচিয়ে তুলে কপালে হাত রাখে। রাফিয়া বেগমকে দেখতে প্রশ্ন করে, ওর হঠাৎ এতটা জ্বর কি করে এলো মা? কি করে বলবো অনিক, কাল রাতেও তো সুস্থ ছিল মেয়ে আমার, হঠাৎ করেই কেন? আর বলতে পারলেন না তিনি। আঁচল দিয়ে চোখ মুছছেন তিনি। ইতিমধ্যেই চোখ ভিজে উঠেছে তার। অনিক মাকে আশ্বস্ত করে বলে উঠছে, অরি অসুস্থ হয়ে যাবে মা, তুমি চিন্তা করো না। তুমি ওকে স্পঞ্জ করিয়ে দাও, আর কি কি ওষুধ আনতে হবে বলো, আমি নিয়ে আসছি। রোদ তো অনেক আগেই চলে গেছে ঔষধ আনতে, তুই এখন বাহিরে যা। ও আচ্ছা। বলেই বোনকে রেখে বাইরে চলে যায় অনেক। রাফিয়া বেগমও নিজের কাজ করতেই লাগলেন। প্রায় 8 ঘন্টা পর রৌদ্র ওষুধ আর কিছু ফলমূল নিয়ে বাড়িতে আসে। ফলগুলো ছোট মার হাতে দিয়ে ওষুধগুলো নিয়ে সে অরিনের রুমে চলে আসে। রাফিয়া বেগম মেয়ের মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছেন। অরিনের জ্ঞান ফিরেছে। এই তো কিছুক্ষণ হলো মাত্র, কিন্তু জ্বরের তোপে চোখ খোলা যেন দায় হয়ে পড়েছে। তাই চুপচি মেরে মায়ের কোলে শুয়ে আছে অরিন। এদিকে রৌদ্র অরিনের বিছানার কাছে এসে তার মেজমাকে বলে উঠছে, মেজমা, অরির জন্য খাবার নিয়ে এসো, ওকে ওষুধ খাওয়াতে হবে। ও হ্যাঁ হ্যাঁ বাবা, এক্ষুনি যাচ্ছি। হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। বলে অরিনের মাথাটা কোল থেকে নামিয়ে বালিশে রাখলেন তিনি। মেয়ের মাথায় হাত বুলিয়ে কপালে আলতো করে একটা চুমু খেয়ে রুম ছাড়লেন রাফিয়া বেগম। অন্যদিকে অরিন চোখ খুলতে না পারলেও ঠিক রৌদ্রের গলা শুনতে পেয়েছে। তাই তো কেমন শক্ত হয়ে পড়ে আছে বিছানায়। রৌদ্র কিছুক্ষণ অরিনের দিকে চেয়ে থেকে তার মাথার পাশে গিয়ে বসে। অরিনের মাথা জলপট্টি দিয়ে হাত বুলিয়ে দিতে থাকে। অরিন সবটা অনুভব করেও নিজেকে স্বাভাবিক রাখে। রৌদ্র এবার মুখ খোলে, অরিন, হ্যাঁ অরিন, চোখটা একটু খোল না জান বাচ্চা। এই যে ডাকটা, কি ছিল এই ডাকটায়? এতটা কাতর গলায় কেন ডাকছে তাকে তার রোদ ভাই? সে কি জানে তার এই ডাকটায় অরণ্যের ভেতর অবচেতন মন কেমন উথাল পাথাল করে উঠছে? না না তো, সে কি করে জানবে? যার মনে অন্য নারীর বসবাস, সে কি করে বুঝবে অরণ্যের ভালোবাসার আভাস? অরণ্য এসব কিছু ভাবতে ভাবতে হঠাৎ তার চোখ থেকে গাল বেয়ে অশ্রু ঝরে পড়ল। অরণ্যের চোখের পানি দেখে রুদ্র যেন কেমন দম আটকে আসার উপক্রম। অত্যন্ত ব্যস্ত কণ্ঠে সে বলে উঠছে, হ্যাঁ অরিন, কি হয়েছে তোর? তোর কি খুব কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে বল আমায়। এই জান বাচ্চা, একটাবার বল আমায় প্লিজ, তুই কাঁদিস না। হেই, চোখ মেল না অরি। অরণ্যের বেশ ইচ্ছে করলো চিৎকার দিয়ে বলতে, হ্যাঁ হ্যাঁ রোদ ভাই, কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। এই বুকের বাঁ পাশটায় ভীষণ কষ্ট হচ্ছে। কিন্তু বলতে পারল না। অরিন তার কেমন যেন গলা ধরে আসছে বহু কষ্টে। অরিন আস্তে আস্তে চোখ দুটো মেলে দেখতে পায় তার মাথার পাশে রৌদ্রের চিন্তিত মুখখানা।
অরিনকে চোখ মেলে তাকাতে দেখে রৌদ্র কপচ রাগ দেখিয়ে বলে উঠছে, কি করেছিস কাল রাতে? তুই কি রাতে গোসল করেছিলি? সত্যি করে বলতো অরি। অরিন কিছু না বলে স্রেফ তাকিয়ে রইল। এরই মধ্যে রাফিয়া বেগম আর মাইমুনা বেগম খাবার আর ফলমূল নিয়ে রুমে চলে আসেন। তাদের আসতে দেখে রৌদ্র চুপ করে যায়। রাফিয়া বেগম মেয়েকে চোখ মেলতে দেখে খাবার টেবিলে রেখে মেয়েকে জড়িয়ে ধরে উঠিয়ে বসান। অত্যন্ত নরম স্বরে বলেন, অরি মা আমার, ওট মা, খাবারটা লক্ষ্মী মেয়ের মতো ফিনিশ করে ফেলতো মা। খাবার দেখে নাক মুখ কুচকে ফেলে অরিন অনীহা নিয়ে বলে ওঠে, আম্মু, আমার কিছু খেতে ইচ্ছে করছে না, কেমন বমি বমি ভাব হচ্ছে, আবার মাথাটাও দাঁড় করিয়ে রাখতে পারছি না, প্লিজ আমাকে এসব দিও না। না মা, এটা বললে তো হবে না, খাবার তো খেতেই হবে। না না না, খাবো না। খাবার না খেতে চাওয়ায় মুহূর্তে মেজাজ চটে যায় রৌদ্র। দাঁত কিরমিরে বলে ওঠে, এই কি খাবি না? হ্যাঁ, তোকে জিজ্ঞেস করছে তুই খাবি কি না। তোকে বলা হয়েছে খেতে, ব্যাস খাবি। আর একবার না করে দেখ, ঠাটিয়ে একটা চড় মেরে গাল লাল করে দেবো। রৌদ্রের এমন শাসন মনে মনে খুশি হলেন রাফিয়া বেগম। যাক, কেউ তো অন্তত এই ভাদরকে একটু শাসন করবে এই ভেবে। এদিকে রৌদ্রর এমন ধমকে ঠোঁট উল্টে কাদো কাদো মুখ করে তাকে আছে অরিন। ভাবছে, কিছুক্ষণ আগেও কি সুন্দর করে কথা বলছিল, আর এখন কেমন ধমক দিচ্ছে। লোকটা তো পুরোই গিরগিটি, ক্ষণে ক্ষণে রং বদলায়। রৌদ্র এবার তার সেজমাকে বলে উঠছে, সেজমা, ওকে খাইয়ে দাও, আমি দেখছি ও কি করে না খায়। বলে অরিনের মুখোমুখি দাঁড়ায় সে। মাইমুনা বেগমও রৌদ্রের কথা মতো অরিনের মুখের সামনে খাবার তুলে ধরে, কিন্তু অরিন মুখ খুলে না। ব্যাস এইটুকুই দৃশ্যের জন্য যথেষ্ট ছিল রৌদ্রকে ভয়ঙ্করভাবে রাগিয়ে দেওয়ার জন্য। রাগে নিমিষে উজ্জ্বল ফসা মুখটা লাল হয়ে উঠে চোয়াল শক্ত করে এক টানে খাবারের প্লেটটা নিজের হাতেই তুলে নেয়। নিজেই অরিনের চোয়াল চেপে ধরে মুখ খুলে খাইয়ে দিতে থাকে। এদিকে অরিন প্রথমে কিছুটা থতমতই খেয়ে যায়। হঠাৎ আক্রমণে যখনই মুখটা সরাতে যাবে অমনি দেখতে পায় রৌদ্র তার দিকে কটমট করে তাকিয়ে আছে। বিড়াল চোখ দুটি যেন লাল হয়ে উঠেছে ইতিমধ্যে। অরিন হালকা ঝোঁক গিলে ভয় ভয় সবটা খাবার শেষ করে। অরিনকে খাইয়ে দিয়ে রৌদ্র নিজেই ওষুধগুলো খাইয়ে দেয়। এইদিকে ওদের এমন কাণ্ড থেকে উপস্থিত দুই যা মিটমিটি হাসছে। রৌদ্র নিজের কাজ শেষ করে অরিনকে রেস্ট নিতে বলে নিজের রুমে চলে যায়। অরিনও আর কিছু না বলে চুপচাপ রেস্ট নিতে থাকে। রাফিয়া বেগম রৌদ্র চলে যাওয়ার পরপরই বলতে লাগলো, যাক, এবার অন্তত কেউ তো তোকে সোজা করতে পারবে ভেবেই শান্তি লাগছে। মায়ের এমন কথা শুনে মনে মনে অরিন বলতে থাকে, সোজা না ছাই, আমার কষ্ট বাড়াতে জনাবের জন্য পায় তারা। কিন্তু মুখে কিছুই বলল না সে। রাফিয়া বেগম আর মাইমুনা বেগম নিচে গিয়ে সকলকে বলেন যে অরিনকে ওষুধ খাওয়ানো হয়েছে, এখন রেস্ট নিচ্ছে। সাব্বির সাহেব আর ডিস্টার্ব করেনি, ভাবছে রেস্ট নিচ্ছে না হয় নিক, পরে দেখা করব। সন্ধ্যার দিকে অরিনের রুমে এখন বলতে গেলে ছোটোখাটো একটা মিটিং বসে গেছে। মিটিংয়ে উপস্থিত বাড়ির সকল ছোট সদস্যরা, অনেকও আছে বই কি, শুধু রৌদ্র বাদে। সে বিকেলে কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করতে চলে গেছে। এদিকে অরিনের রুমের মিটিংয়ের মেইন টপিক হচ্ছে অরিন গতকাল রাতে কি এমন করেছে যে আজ তার এত জ্বর এলো। অরিন তখন থেকেই বলে যাচ্ছে, আরে বিশ্বাস করো তোমরা, আমি কিছুটি করিনি, এমনি জ্বর আসতে পারে না। ইম্পসিবল, তোর কথা একদম বিশ্বাস করার মতন না। সত্যি করে বল অরি, কি হয়েছিল তোর? রুহি বেশ তারপর দেখিয়ে বলে উঠছে, আসলে সত্যি। বনু দেখ, আমি জানি তুই মিথ্যা বলছিস, সত্যিটা বল। আমি কিচ্ছু বলবো না। এমনিতে আম্মু তোর উপর ভীষণ চটে আছে, তুই একটু অসুস্থ হলেই শুরু করবে গাওয়া। এর চেয়ে বরং তুই সত্যিটা স্বীকার করলে আমি আম্মুকে ম্যানেজ করতে পারি। বিজ্ঞের মতো করে বলতে থাকে অনেক। আসলে ভাইয়া হয়েছে কি, আমার না কাল রাতে একটু একটু গরম লেগেছিল, তাই। আমতা আমতা করে বলতে থাকে অরিন। তাই বলে তুই রাতে গোসল করেছিলিস? রুহি অবাক হয়ে জিজ্ঞেস করে। মাথা নিচু করে ছোট্ট করে উত্তর দেয় অরিন। বলেছিলাম না অরি আপু, নিশ্চয়ই কোনো না কোনো কাণ্ড ঘটিয়েছে বলেই এমনটা হয়েছে। দেখলে এবার মিলল তো আমাদের কথা। একসাথে বলে ওঠে আহি ও মাহি। মাই গড, তুই জানিস বনু, তুই একটু বেশি পানিতে ভিজলেই জ্বর আসবে, তারপরও এমনটা করতে গেলি কেন? হ্যাঁ, জানিসই তো কদিন পরে অ্যাডমিশন টেস্ট। এসব অসুস্থতার জন্য তোর নিজেরই স্বপ্ন বৃথা যাবে। কপট রাগ দেখিয়ে বলতে থাকে অনেক। সরি ভাইয়া, আর করবো না। মাথা নিচু করে জবাব দেয় অরিন। ওকে, মনে থাকে জানো। বলেই সকলে কিছুক্ষণ আড্ডা দিয়ে নিজেদের ঘরে ছুটে যায়। রাতে রৌদ্র 10টার দিকে বাড়িতে ফিরে।
তার মা তাকে খাবারের কথা বলতে সে বলে, সরি মা, আজ বন্ধুরা না খাইয়ে কিছুতেই ছাড়ছিল না, তাই তাদের সাথেই খেয়ে এসেছি। জুবাইদা বেগম ছেলেকে আর কিছু বললেন না। রৌদ্র সিঁড়ি বেয়ে উপরে চলে যেতে কি মনে করে আবারও মায়ের দিকে ফিরে তাকায়, তারপর কিছুটা ধিমে আওয়াজ জিজ্ঞেস করে, মা, অরিনের কি অবস্থা এখন? জ্বর কি ছেড়েছে? হ্যাঁ বাপ, কিছুটা কমেছে, বাট মেয়েটার বুঝি মুখে অরুচি হয়েছে। এই দেখ না, রাফু রাতে প্রায় 1 ঘন্টা খাবার প্লেট নিয়ে বসেছিল ওর কাছে, কিন্তু কিছুতেই মেয়েটা খেলো না। এমনকি আমি, সেজো, ছোট অনেক চেষ্টা করেছি খাওয়ানোর, কিন্তু পারলাম না তো। কিছুটা হতাশে বললেন জুবাইদা বেগম। ও আচ্ছা, একটা প্লেটে ওর খাবার বেড়ে দাও, কি করে না খায় আমিও দেখব। 2 দিন পর এক্সাম, আর উনি না খেয়ে আরো অসুস্থ হচ্ছে, বেয়াদব একটা। ছেলের কথা শুনে জুবাইদা বেগম তাড়াতাড়ি একটা প্লেট খাবার বেড়ে দিলেন। রৌদ্র প্লেট নিয়ে সোজা অর্ণের রুমে যায়। রৌদ্র অর্ণের রুমে ঢুকতেই মেজাজটা আর শান্ত রাখতে পারে না। অরিন শুয়ে শুয়ে ফোন টিপছে, অথচ খাবার খেলো না। রৌদ্রর খাবারের প্লেটটা সজোরে টেবিলের উপর রাখে। প্লেটের আওয়াজে হকচকে যায় অরিন। ফ্যালফ্যাল করে কিছুক্ষণ রৌদ্রের দিকে তাকিয়ে রইল সে। রৌদ্র অরিনের তাকানো দেখে চোয়াল শক্ত করে বলে ওঠে, তুই রাতে খাসনি কেন অরি? না খেয়ে কি করতে চাস তুই? তুই কি পরীক্ষা দিতে চাস না? যদি না চাস তাহলে বল এক্ষুনি, মেজো বাবাকে বলি তোর বিয়ে দেখতে। এমন অকর্মণ্য মেয়ে ঘরে পেলে পুষে কি লাভ? এমা, ছি ছি, কি বলছেন এসব রোদ ভাই? কে বললো আমি পড়তে চাই না? আমি সত্যিই পড়তে চাই, আসলে খেতে ইচ্ছে করছিল না তাই। মাথা নিচু করে কাঁদো কাঁদো হয়ে বলে ওঠে অরিন। অরিনের এমন কথা শুনে বহু কষ্ট নিজেকে স্বাভাবিক রাখে রৌদ্র। একটা দীর্ঘশ্বাস ফেলেছে, অতঃপর নিজের হাত দিয়ে খাবার মেখে অরিনের মুখের সামনে এগিয়ে দিয়ে বলে, দেখি আর বাচ্চাদের মতো ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদতে হবে না, হ্যাঁ কর। আমি আসলে ইচ্ছে। আর একটা কথা বললে আই সোয়ার অরি, থাপড়িয়ে তোর গাল ফাটিয়ে দিব। হাই রিপিট, একদম ফাটিয়ে ফেলবো। কটমট করে বলে উঠে রৌদ্র। রৌদ্রের এমন হুমকিতে হালকা ঝোঁক গিলে অনিচ্ছা সত্ত্বেও খেতে থাকে অরিন। খাবারের একটা পর্যায়ে মনে মনে বলতে থাকে, ইস, সারাটা জীবন যদি আপনি এভাবেই আমাকে খাইয়ে দিতেন। আপনার হাতে খেতে পারার জন্য হলেও আমি বারবার এমন অসুস্থ হতে চাই। কেটে গেল আরও 5টি দিন। এখন অরিন বেশ সুস্থ। আজ সে সকাল সকাল পড়তে বসেছে, আর মাত্র 15 দিন, তারপরে অ্যাডমিশন টেস্ট। বেশ কিছুক্ষণ পড়ার পর টেবিল ছাড়ছে। দেয়াল ঘড়িতে এখন 9টা বাজে। অরিন কোচিংয়ের জন্য একেবারে রেডি হয়ে নিচে নামে। ডাইনিং টেবিলে উপস্থিত হতে তার চোখ যায় সামনে বসে থাকা রৌদ্রের উপরে। রৌদ্র একেবারে ফুল গেটআপে আছে। হালকা অলিভ রঙের একটি ফুল হাতার শার্ট, বুকের সামনে 2টো বোতাম উন্মুক্ত করে রাখা, কালো ফর্মাল প্যান্ট, হাতে ব্যান্ডেড ওয়াচ, চোখে হালকা খয়েরি রঙের চিকন ফ্রেমের চশমা। উফ, একবার তার দিকে তাকালেই যেন চোখ ফেরানো দেয়। আচ্ছা, অরিন কি একবার এই গম্ভীর গোমর মুখও এমন গেটআপের উপর ক্র্যাশ খাবে? কিন্তু অরিন তো সে কবে থেকে তার রোদ ভাইয়ের উপর ক্র্যাশ খেয়ে বসে আছে। এ আর নতুন কে? অরিনকে টেবিলের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তার সেজো মা বলে উঠছে, কি রে ওরি, দাঁড়িয়ে আছিস কেন মা? বস, তাড়াতাড়ি খেয়ে দে, নাহলে আজকেও লেট করবি তো। ও হ্যাঁ, বসছি না বলেই বসে পড়ে অরিন প্লেটে খাবার নিয়ে। খেতে খেতে বারবার আর চোখে রোদের দিকেই তাকাচ্ছে যে হঠাৎ করে রৌদ্র অরিনের দিকে তাকায়। এতে অরিন থতমতে খেয়ে যায়। সাথে সাথে চোখ সরিয়ে মাথা নিচু করে নিজের খাওয়ায় মনোযোগ দেয় অরিন। রৌদ্র হসপিটালে জয়েন করেছে আজ 5 দিন হলো। রৌদ্র খাবার শেষ করে মাকে বলে বেরিয়ে পড়ে। এদিকে রৌদ্রকে চলে যেতে দেখে অরিনও যেন হাঁপ ছেড়ে উঠছে। অরিনও খাবার শেষ করে তার মাকে বলে বেরিয়ে পড়ে কোচিংয়ের উদ্দেশ্যে। বাড়ির বাইরে গিয়ে রাস্তায় দাঁড়ায় সে, কিন্তু 5 মিনিট চলে যাওয়ার পর কোনো রিক্সা না পাওয়াতে হাঁটতেই থাকে অরিন। উদ্দেশ্য, যদি সামনে কোনো রিক্সা পাওয়া যায়। অরিনের হাঁটার মাঝে হুট করে একটি গাড়ি তার সামনে ব্রেক করে। অরিন বেশ ভালো করে চেনে গাড়িটাকে এবং গাড়ির মালিককেও, কিন্তু কথা হচ্ছে সে তো আর আগেই বাসা থেকে বের হয়েছে, তাহলে এখন তার সামনে কি করে এলো? অরিনের এসব ভাবনার মাঝে রৌদ্র খিকিয়ে বলতে থাকে, কিরে, তোর ভাবনা চিন্তা কি এই জন্মে শেষ হবে? যদি শেষ হয়ে থাকে তাহলে গাড়িতে ওঠ। মানে রোদ ভাই, আপনি না অনেক আগেই বের হয়েছিলেন, তাহলে এখন এখানে কিভাবে এলেন? তোকে এত কিছুর কৈফিয়ত দিতে হবে কেন শুনি? গাড়িতে উঠতে বলেছি, চুপচাপ ওঠ। আসলে রোদ ভাই, আপনি চলে যান, আমি রিক্সা নিয়ে যেতে পারবো।
আপনার হসপিটালে যেতে তো দেরি হয়ে যাক। অরিন এমন কথা শুনে রুদ্র কটমট করে তার দিকেই তাকিয়ে গাড়ি থেকে নেমে আসে। এদিকে হঠাৎ করে রুদ্রকে গাড়ি থেকে নামতে দেখে গলা শুকিয়ে আসে অরিনের। এই রে, বেটা আবার রেগে গেল নাকি? এই কয়দিন যে পরিমাণ ধমক দিয়েছে, না জানি এখন তার কথা না শোনায় আবার তুলে আছাড় না মারে। মনে মনে বলতে থাকে অরিন, তুই তো দেখি প্রচুর ঘাড়তারা হয়েছিস। একেবারে ঘাড়ের রক কেটে দিব বেয়াদব। না থাকবে ঘাড় আর না থাকবে ঘাড়তারা আমি। বলেই এক হাতে অরিনের হাতের কবজি শক্ত করে ধরে অন্য হাতে গাড়ির দরজা খুলে রুদ্র গাড়িতে অরিনকে বসে নিজেও গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ে। এদিকে অরিনও বেশ ভয়ে ভয়ে সিটবেল্ট লাগিয়ে চুপচাপ বসে থাকে। চোয়াল শক্ত করে বলে ওঠে রুদ্র, নেক্সট টাইম যদি আমার তোকে এক কথা দ্বিতীয়বার বলার আগে তাহলে মনে রাখিস, কথা শোনার জন্য তোর কান দুটো আস্ত থাকবে না। ঠাঁটিয়ে দুটো লাগাবো যাতে আর কোনোদিন শুধু আমার না কারোরই কথা তো শুনতে না হয়। রিমেম্বার ইট। অরিন চোখ বড় বড় করে তাকিয়ে আছে রুদ্রের দিকে। কি বললো লোকটা? ওর কান বয়রা করে দিবে? যদি সত্যি এমনটা করে তাহলে অরিনের কি হবে? ভাবতে হালকা ঝোঁক গিরে অরিন। পুরো রাস্তা দুজনের মধ্যে কেউ কোনো কথা বলে। প্রায় 20 মিনিট পর অরিনের কোচিংয়ের সামনে গাড়ি থামায় রুদ্র। অরিনও গাড়ি থেকে নামতে যাবে এমন সময় রুদ্র পেছন থেকে বলে হচ্ছে, দুপুরে ক্লাস শেষে রিক্সার জন্য দাঁড়িয়ে থাকবি না, গাড়ি আসবে সেটা দিয়েই চলে আসবি। না না না, তার কোনো... তোকে আমি জিজ্ঞেস করেছি কিছু? বলেছি গাড়িতে যাবি, ব্যাস গাড়িতেই যাবি। যদি কথার নড়চড় হয় তো মনে রাখিস তোর একদিন আর আমার যে কদিন লাগে। কর্কশ গলায় কথাগুলো বলে থামে রুদ্র। অরিন আর কি বলবে? এই হিটলারের কথা উপেক্ষা করে কি আর নিজের দুর্গতি ডেকে আনবে সে? তাই কিছু না বলে আস্তে করে আচ্ছা বলে ভেতরে চলে যায় অরিন। অরিনের চলে যাওয়ার দিকে তাকে মুচকে হাসে রুদ্র। পরক্ষণে মনে মনে বলতে থাকে, সরি সানশাইন, কিন্তু তোর সাথে নরম হলে যে আমি নিজেকে সামলাতে পারবো না। এই মুহূর্তে নিজেকে না সামলাতে যে সবটাই গরমিল হয়ে যাবে। ভেবে গাড়ি স্টার্ট করে চলে যায় নিজ গন্তব্যে। প্রায় 30 মিনিট পর হসপিটালে পৌঁছে রুদ্র গাড়ি পার্ক করে এসে চলে যায় নিজেদের জন্য বরাদ্দকৃত কেবিনে। প্রায় 2 ঘন্টা রোগী দেখে বড্ড ক্লান্ত রুদ্র। এরই মাঝে রুদ্রের রুমে হঠাৎ আগমন ঘটে মিস মৌটুসি হায়দারের, রুদ্রের কলিগ। গাইনি বিভাগের মৌটুসি হায়দার অত্যন্ত আধুনিক মনা মেয়ে। চুলগুলো ব্রাউন কালার করা, হাঁটুর কিছুটা নিচ অবধি স্কার্ট এবং একটা টপস পরনে তার। রুদ্রের জয়েনের প্রথম দিন থেকে সময় পেলেই রুদ্রের কাছে চলে আসে অ্যাটেনশন পেতে। আজ তার ব্যতিক্রম নয়। রুদ্র তার আগমনে চোয়াল শক্ত করে বসে আছে নিজের স্থানে। মৌটুসি রুদ্রের সামনের চেয়ারে বসতে বসতে বলে উঠছেন, হেই মিস্টার রুদ্র, হাউ আর ইউ ডুইং? ইয়া, আই এম ফাইন মিস। তা আপনি এখানে কি করছেন? এনিথিং সিরিয়াস? আরে না, তেমন কিছু না। আসলে একা একা বোর হচ্ছিলাম, তাই আপনার কাছে চলে আসলাম। ইফ ইউ ডোন্ট মাইন্ড, লেটস হ্যাভ আ কাপ অফ কফি। এক্সট্রিমলি সরি মিস, অ্যাকচুয়ালি আমার এখন একটা সার্জারি আছে, সো আই হ্যাভ টু গো দেয়ার। হোপ ইউ ডোন্ট মাইন্ড। এক্সকিউজ মি। বলে রুদ্র সেখান থেকে চলে যায়। রুদ্র চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে মৌটুসি বাঁকা হেসে বলে উঠছে, যতই পালাই পালাই করেন না কেন মিস্টার হ্যান্ডসাম, এই মৌটুসি যেটা একবার চায় সেটা সে যে কোনো মূল্যে নিজের করেই ছাড়ে। অরিনের কোচিং শেষ হয়েছে মাত্র। কোচিং শেষে নিজের বান্ধবীদের সাথে সে যেন রাজের আলাপে জুড়ে বসেছে। এই আলাপ যেন ফুরাপান নয় আজ। আলাপ করতে করতেই 3 বান্ধবী রাস্তা দিয়ে হাঁটতে থাকে। অরিনের জন্য এখনো গাড়ি এসে পৌঁছায়নি। হেসে হেসে 3জন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় পাশের টং দোকানে কিছু বখাটে বসে থাকতে দেখে তারা সেদিকে পাত্তা না দিয়ে নিজেদের মতো সোজা হাঁটতে থাকে। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, কি সুন্দরী, আমরা কি সাথে যাব তোমার? বখাটাদের মধ্যে একজন বিশ্রী ভঙ্গিতে কথাগুলো বলে উঠে। পাশের জন ফের বলে ওঠে, আরে ভাই, হলুদ জামা পরনে মাইয়াটা তো হেব্বি, পুরাই আগুন। অরিনকে দেখে তারা যেন আরো বেশি করে বলতে থাকে। এদিকে তাদের এমন কথায় 3 বান্ধবী বেতি ব্যস্ত হয়ে সামনে হাঁটতে থাকে। অরিন তো মনে মনে ভুলে যাচ্ছে, আল্লাহ এই যাত্রায় বাঁচিয়ে দাও, আর এভাবে ভর দুপুরে খালি রাস্তায় হাঁটবো না। পাশ থেকে হেনা তো প্রায় কেঁদেই দিচ্ছে।
ফারিয়া চুপচাপ হেঁটে যাচ্ছে। এরই মাঝে তাদের সামনে অরিনের বাড়ি থেকে গাড়ি চলে আসে। গাড়ি চলে আসাতে তিনজনই স্বস্তি নিঃশ্বাস ফেলে। অতঃপর তিনজনই গাড়িতে উঠে বাড়ির দিকে চলে যায়। বলা বাহুল্য অরিনের বাড়ি কিছুটা আগে হেনার বাসা, আর অরিনের বাড়ি থেকে কিছুটা সামনে ফারিহার বাসা। অরিন বাড়ির সামনে নেমে ড্রাইভারকে বলে দেয়, চাচা, ফারিয়াকে সামনে নামিয়ে দিন, ও আপনাকে পথ দেখিয়ে দেবে ওর বাসার। আচ্ছা মামুনি, আপনি চিন্তা করেন না, আমি হেরে ঠিক মতো পৌঁছাইয়া দিয়ামু। আচ্ছা, বাই ফারি, গিয়ে কল দিস। ওকে।